এবার অস্ত্রকাণ্ডে শেষ রক্ষা হচ্ছে না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। আজকে রাতেই কঠিন অ্যাকশনে যাচ্ছেন বাংলাদেশ সরকার। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার ঘটনা ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, কল্পনা করুন একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে একজন উপদেষ্টা বা মন্ত্রীর হ্যান্ড ব্যাগেজ স্ক্যান করা হচ্ছে। হঠাৎ স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ধাতব বস্তু। সেটি আর কিছু নয়, একটি গুলি ভর্তি ম্যাগাজিন। এরপর যা ঘটলো তা কেবল বিস্ময়করই নয়, দেশের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তুলছে মারাত্মক প্রশ্ন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বিদেশ সফরে যাবেন এবং সেখানে যাওয়ার সময় যথারীতি এয়ারপোর্টে যখন চেক শুরু হলো তখন তার কাছে বাক্সা ভর্তি গুলি পাওয়া গেল। বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে গুলি ভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ধরা পড়ে। 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3। দর্শক, নানা সময়ে নানা বিতর্কের জন্ম দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন ব্যাগে নিয়ে গিয়েছিলেন। সেই কাণ্ড নিয়ে এক ধরনের হুলস্থুল কারবার শুরু হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অস্ত্রকাণ্ডে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আন্তর্জাতিকভাবে ফেঁসে যাচ্ছে। যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবেন আন্তর্জাতিক মিডিয়া। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে যেই অস্ত্র ম্যাগাজিনটি পাওয়া গিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কত বড় শাস্তি হতে চলেছে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, নানা সময়ে নানা বিতর্কের জন্ম দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন ব্যাগে নিয়ে গিয়েছিলেন। সেই কাণ্ড নিয়ে এক ধরনের হুলস্থুল কারবার শুরু হয়েছে। তিনি প্রথমেই যদি ব্যাপারটাতে খুবই পজিটিভলি নিজের আত্মপক্ষ সমর্থন করে একটা পত্রিকায় বিবৃতি দিতেন, তাহলে হয়তো ব্যাপারটা পরিস্থিতিটা ঘোলাটে হতো না। কিন্তু অভিযোগ উঠেছে তিনি তার মাধ্যমে গণমাধ্যমের উপরে চাপ প্রয়োগ করে তার সংবাদ ফেলে দেওয়া এবং তার সংবাদ না করার জন্য ঘটনা ঘটানো হয়েছে এবং অভিযোগটা বেশ উল্লেখযোগ্য কিছু সাংবাদিকের পক্ষ থেকে এসেছে। সেই অভিযোগ যখন এসেছে তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে তার বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। বৈধ লাইসেন্সকৃত অস্ত্র নিতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া মানতে হয়। যেমন তার বয়স কমপক্ষে 30 বছর হতে হয়, কমপক্ষে 3 বছরের যে তিনি কর দিয়েছেন এবং সেটাও পিস্তলের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, শটগানের ক্ষেত্রে 1 লক্ষ টাকা নিয়মিত বিগত 3 বছর যখন আবেদন করছেন তার বিগত 3 বছর তিনি তার ইনকামের ট্যাক্স দিয়েছেন 3 লক্ষ টাকা। এ সহ বেশ কিছু কাগজপত্র তাকে দাখিল করতে হয় বৈধ অস্ত্র নিতে হলে। সেখানেই নতুন বিতর্ক যেটা উঠেছে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার কাছে বৈধ অস্ত্র রয়েছে, লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে এই কথা বলে সম্ভবত আরও বেশি বিপদে পড়ে গেলেন। কারণ প্রশ্ন উঠেছে অনেকগুলো যে তিনি সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পেরেছেন কিনা, নাকি উপদেষ্টা হিসেবে কিংবা জুলাই আন্দোলনের যে ক্রেডিট, সেই ক্রেডিট দিয়ে প্রেশার দিয়ে এক ধরনের তিনি এটা অর্জন করেছেন। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বৈধ লাইসেন্সকৃত অস্ত্রের কথা বলেছেন, সেই অস্ত্র বাংলাদেশ সরকারের কাছ থেকে সেই লাইসেন্স পাওয়ার তার যোগ্যতা আছে কিনা, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি পূরণ করেছেন কিনা। এই ব্যাপারে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের একটি ফেসবুকে পোস্ট করেছেন। পরপর 2-3টা তিনি পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি গণমাধ্যমকে প্রেশার ক্রিয়েট করে এই তার বিরুদ্ধে যে সংবাদ সেগুলো ফেলে দেওয়ার অভিযোগ করেছেন এবং পরের পোস্টে তিনি প্রশ্ন করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাইসেন্স পাওয়ার যোগ্যতা রয়েছে কিনা। সেখানেই তিনি বলছেন যে তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেখানেই তিনি বলছেন যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্সের পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে তার বয়স 30 বছর হতে হয় এবং যে করের কথা বললাম, কর সহ অনেকগুলো ব্যাপার সামনে আসতে হয়। সেগুলো যেমন বলেছেন তেমনি শেষ পর্যন্ত বলেছেন যে বুঝলাম আপনি যে কোনোভাবে লাইসেন্স নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আপনি। প্রশ্ন করা হচ্ছে যে মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই যদি পেয়ে যান আপনি, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পাইলেন, কোথায় হইতে অস্ত্র কিনলেন সেসবও একটু জানালে ভালো হয়। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি বলেছেন সেই ব্যাপারগুলো স্পষ্ট যদি করা হয় তাহলে ব্যাপারটা জনগণের কাছে একেবারে খোলাসা হয়। এখন চলুন মূল যে আলোচনা সেটা হচ্ছে যে অস্ত্রের লাইসেন্স পেতে হলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেখানে
সরকারের যে বিধি, সেই বিধির কাগজটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সমর্থ 30 থেকে 70 বছর বয়সের কোনো উপযুক্ত যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ বয়স কমপক্ষে 30 হতে হবে, সর্বোচ্চ 70 হতে হবে, 70-এর পরে পাবে না এমনটা বলা হচ্ছে। আবেদনকারীকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে, অর্থাৎ তাকে নিয়মিত আয়কর দিতে হবে। আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী 3 বছরে ধারাবাহিকভাবে পিস্তল, রিভলভার, রাইফেল এর ক্ষেত্রে ন্যূনতম 3 লক্ষ টাকা এবং শর্টগানের ক্ষেত্রে ন্যূনতম 1 লক্ষ টাকা আয়কর দিতে হবে। সেই প্রমাণ আবেদনকারী কর্তৃপক্ষ পরিশোধিত আয়করের প্রমাণ উল্লেখ সহ এনবিআর এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দাখিল করতে হবে। অর্থাৎ যখন আবেদন করছেন তার আগের 3 বছরে তিনি পিস্তলের লাইসেন্স যদি নেন তাহলে 3 লক্ষ টাকা করে কর দিয়েছেন, আয়কর দিয়েছেন, ইনকাম না, ইনকামের যে কর সেই কর 3 লক্ষ টাকা মিনিমাম সেটা দিয়েছেন, সেটার প্রমাণপত্র দিতে হবে। প্রবাসী ক্ষেত্রে, বাংলাদেশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আরও কিছু ক্লজ রয়েছে যে দ্বৈত নাগরিকের, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে যেহেতু দ্বৈত নাগরিকত্ব কিংবা প্রবাসীর টার্ম নেই, সুতরাং সেটা আলোচনা করে লাভ নেই। সর্বোচ্চ লাইসেন্স এবং আগ্নেয়াস্ত্রের সংখ্যা, সেখানেও বলা হয়েছে যে পিস্তল, রিভলভার, শর্টগান, এনপিবি রাইফেল অস্ত্রের ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 2টি অস্ত্রের লাইসেন্স পাবে, এর বেশি লাইসেন্স পাবে না। এই ব্যাপারটা স্পষ্ট করা হচ্ছে। এখন আসেন ব্যাপারগুলো স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে প্রথম ক্রাইটেরিয়া তার বয়স 30 হতে হবে। উইকিপিডিয়া বলছে, উইকিপিডিয়ার আপনারা কয়েকটা স্ক্রিনশট, উইকিপিডিয়া যেখানে তার বায়োগ্রাফি রয়েছে সেখানে তার ডিটেল, তিনি যে উপদেষ্টা সহ তার ডিটেল রয়েছে, সেই ডিটেলে, পার্সোনাল ডিটেলে যেটা আছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা স্পেসিফিক সেটা দেখে নিতে পারেন, অনেক কথা রয়েছে, স্পেসিফিক প্রসঙ্গে আসি। তার জন্ম হচ্ছে 14 জুলাই 1998, 1998, মুরাদনগর, চিটাগাং ডিভিশন, বাংলাদেশ। এডুকেশন ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তার অকুপেশন অ্যাডভাইজার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, প্রফেশন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এগুলো লেখা আছে। অর্থাৎ তার জন্ম 14 জুলাই 1998 সালে। উইকিপিডিয়ার তথ্য মতে, উইকিপিডিয়াতে সার্টিফিকেটের বয়সে নিশ্চয় দেয়া আছে। এখন উইকিপিডিয়ার তথ্য মতে তার বয়স কত? তার বয়স এখনও 27 পূর্ণ হয়নি। 27 পূর্ণ যদি না হয় তাহলে আরও যতদিন আগে তিনি লাইসেন্স নিয়েছেন অস্ত্রের, ধরে নেওয়া যাক যে আরও যদি 6 মাস কিংবা 10 মাস আগে তিনি লাইসেন্স নিয়ে থাকেন, তাহলে তার বয়স তখন ছিল 26 বছর। 26 বছর বয়সে তিনি কিভাবে লাইসেন্স পেলেন? এটা কোনোভাবেই পাওয়ার কথা নয়, এটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তার মানে হচ্ছে যে তিনি যদি অস্ত্রের লাইসেন্স নিয়ে থাকেন তাহলে সরকারের নিয়ম ভঙ্গ করে, জুলাই বিপ্লবের ক্রেডিট দিয়ে প্রভাবিত করে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবং উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি এটা নিয়েছেন। তাহলে কোনটা করেছেন, কোনটা সত্য? সত্য যদি হয় তার কথা যে তার কাছে লাইসেন্সধারী অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র রয়েছে, মানে অস্ত্রের লাইসেন্স রয়েছে, তাহলে তাকে 30 বছর বয়সী হতে হবে এবং কর দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তার আয়কর রিটার্ন যেহেতু এখানে দেখার কিংবা প্রমাণ দেওয়ার অপশন নেই, তবে তিনি সদ্য ছাত্রত্ব শেষ করেছেন। সেই সদ্য ছাত্রত্ব শেষ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের নামে 2024 সালের আগের যে 3 বছর, অর্থাৎ 21, 22, 23 কিংবা 22, 23, 24, এই 3 বছর 3 লক্ষ টাকার অধিক, মিনিমাম 3 লক্ষ টাকা কর দিয়েছেন। এই সার্টিফিকেট কি তিনি জমা দিতে পেরেছেন? সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিভিন্ন সময় এই ছাত্র উপদেষ্টা এবং ছাত্রদের নেতারা বলেই আসছেন যে তারা সদ্য ছাত্রত্ব শেষ করেছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিন্তু কোনো পেশা নেই। হাসনাত আবদুল্লার ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ তার কোচিং ব্যবসা রয়েছে, কোচিংয়ে টিচারি করেন, এরকম নানা ব্যাপারের সঙ্গে তিনি সম্পৃক্ত, এটা কিন্তু বহুবার তিনি বলেছেন। কিন্তু নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সার্জিস আলম, তাদেরকে কিন্তু কোনো পেশার সঙ্গে জড়িত এটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। আমরা জানি তারা ছাত্র এবং ছাত্র থেকেই সরাসরি উপদেষ্টা হয়েছেন। সুতরাং আয়কর দেওয়ার ব্যাপারটাও সামনে এসে যাচ্ছে। তাহলে আমরা কোনটাকে সত্য ধরে নেব? আইদার তার কাছে অস্ত্রের লাইসেন্স নেই, অথবা তিনি অস্ত্রের লাইসেন্স নিতে গিয়ে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তো আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, সেই নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে এই আইন লঙ্ঘন করাটাও কি একটা বড় ধরনের ব্যত্যয় নয়? সেই প্রশ্নটা আসছে। আবার এই 5 আগস্ট অভ্যুত্থানের পরে 8 আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে 2024 সাল পর্যন্ত যত অস্ত্রের লাইসেন্স নেওয়া আছে, সমস্ত বৈধ অস্ত্রের লাইসেন্স কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল, বাতিল করে দেওয়া হয়েছিল। যদি 24 সালের আগে তার অস্ত্র নেওয়া থাকে তাহলেও তার সেই লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কথা। অনেক প্রসঙ্গই আসছে। এখন জুলকারনাইন সাহেব এই ডকুমেন্টসগুলো নিয়ে
নিয়ে যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেবেন এবং ব্যাপারগুলোকে পরিষ্কার করে জুলকারনায়ের সাহেবকে বুঝিয়ে দেবেন যে আপনি যে প্রশ্ন করেছেন কিংবা সন্দেহ করছেন সেই সন্দেহগুলো মিথ্যা, আদতে প্রমাণ এটা। আমার বয়স 30 বছর হয়েছে, জন্ম তারিখ যেটা উইকিপিডিয়াতে লেখা আছে সেটাই দেখেন আমার এসএসসি সার্টিফিকেট, আমার জন্ম তারিখ এটা না, জন্ম তারিখ আরও 3 বছর আগে। এবং আমি এতদিন থেকে আরও 5 বছর আগে থেকে ব্যবসা করছি এবং আমার ব্যবসা খুবই লাভজনক ব্যবসা, 3 লাখ না তার চাইতে বেশি টাকা আমি নিয়মিত ট্যাক্স দিয়ে আসছি। ব্যাপারগুলো যদি জনসম্মুখে নিয়ে আসেন তাহলে এই বিতর্ক থেমে যাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি পারবেন ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে, নাকি এই বিতর্ক থেকেই যাবে? জুলকারনাইন সাহেবের এই প্রশ্নের উত্তর জাতি কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। সেটি বিদেশে যাওয়ার পথে মরক্কোর একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে চেকিং এর সময় তার ব্যাগে পাওয়া যায় ম্যাগাজিন। আগ্নেয়াস্ত্রটা কি ছিল না এটা পরিষ্কার না। তো ওই ম্যাগাজিনের সূত্র ধরে বোঝা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অস্ত্র বহন করেন। তিনি বলছেন এটা লাইসেন্স করা অস্ত্র তার আছে, ভুলে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ছিল। এখন প্রশ্ন এসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? তার বয়স কত? তারপরে হচ্ছে তিনি বলছেন যে তিনি যখন প্রোটোকলের মধ্যে থাকেন না তখন তার পরিবারের নিরাপত্তার কারণে তার লাইসেন্সড অস্ত্র তিনি রাখেন। তাহলে তিনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তাহলে কি তিনি সার্বক্ষণিক নিরাপত্তা পান না? নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তিনি উত্থাপন করলেন। আবার ব্যক্তিগত পর্যায়ে তিনি নিয়ম মাফিক লাইসেন্স করা অস্ত্র রাখতে পারেন কিনা। একটা রিপোর্ট কালের কণ্ঠে এসেছে যে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কি। তার মধ্যে অন্যতম শর্ত হলো বয়স 30 থেকে 70 হতে হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 থেকে 70-এর মধ্যে? দেখা যাচ্ছে যে কোনোটাই না। 27 বছর বয়সে তিনি উপদেষ্টা হয়েছেন। আরেকটি শর্ত আছে অন্যতম, সেটা হলো যে নিয়মিতভাবে তিনি ইনকাম ট্যাক্স দেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যবসা বাণিজ্য কোনো কিছু করেন না, তিনি স্টুডেন্ট। একজন স্টুডেন্টের তো ইনকাম ট্যাক্স দেওয়ার কথা না, তার মানে হচ্ছে তিনি ইনকাম ট্যাক্সও দেন না, তার বয়সও 30 না। তাহলে তিনি কি নিয়মের ব্যত্যয় ঘটালেন? কিভাবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাইলেন? গুরুতর একটা প্রশ্ন। বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো, এটা রীতিমতো তোলপাড় হতো এবং সাথে সাথে সে পদত্যাগ করতো অথবা সরকার তাকে পদচ্যুত করতো। কিন্তু এখানেও সম্ভবত এই বিষয়টি উপেক্ষা করা হবে, যেমন উপেক্ষা করা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে ইশরাক, তিনি আদালত রায় দিয়েছে, তিনি মেয়র, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরেও ইশরাক মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে তিনি যেতে পারেননি বা বসতে পারেননি। তার মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি শেষ মেয়াদে এসে মেয়াদের শেষ প্রান্তে এসে কেন হবেন। তো তার মানে আইন, আদালত, নির্বাচন কমিশন সবকিছুকে উপেক্ষা করে তিনি কিন্তু সেটি অব্যাহত রাখলেন। তো এখানেও দেখেন, এখানে যে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে 2016 যে নীতিমালা ব্যবহারের, আগ্নেয়াস্ত্র কারা পাবেন কারা পাবেন না, সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে সমর্থ হতে হবে। বুঝলাম শারীরিক এবং মানসিকভাবে সমর্থ, তার বয়স হতে হবে 30 থেকে 70, এইটা কভার করে না। পাশাপাশি আরো কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে প্রথমে আসে লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা হতে হবে। শুধু আয়কর দাতা হলেই হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগের অন্তত 3 বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে। তো ধারাবাহিকভাবে আয়কর কেমনে দেবে? তার 3 বছর আগে স্টুডেন্ট, সে তো ইনকাম ট্যাক্স দেন না। নীতিমালা অনুযায়ী আরো দেখেন, সংশ্লিষ্ট ব্যক্তি যদি পিস্তল, রিভলভার এবং রাইফেলের জন্য লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে এই 3 বছর তাকে ন্যূনতম 3 লাখ টাকা এবং শর্ট গানের জন্য ন্যূনতম 1 লাখ টাকা আয়কর দিতে হবে। লাইসেন্সের আবেদনের সময় তাকে জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করা ব্যক্তি যদি প্রবাসী বা দ্বৈত নাগরিকত্ব হন, তাকে 3 বছর ধারাবাহিকভাবে অন্তত 12 লাখ টাকা রেমিটেন্স পাঠাতে হবে। তো যাই অন্য সবকিছু বাদ দিয়ে, সে তো ইনকাম ট্যাক্স দেন না, বয়স তার 27, না হয় বুঝলাম আরো 1 বছর হলো 28, 30 বছর তো না। তাহলে তিনি কিভাবে পাইলেন? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব কি হবে আমি বুঝতে পারছি না। দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন, যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। একজন মন্ত্রী সার্বক্ষণিকভাবে তিনি বাসায় থাকেন বা অফিসে থাকেন, সবসময় তিনি নিরাপত্তার মধ্যেই থাকেন। তাহলে
তার মানে হলো সরকারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে সে যথেষ্ট মনে করছেন না। তাহলে তিনি আবেদন করতে পারতেন যে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হোক। আমি জানি না, সার্বক্ষণিক নিরাপত্তাই তো সম্ভবত পায়, বাসা বাড়িতে সবসময় গানম্যান থাকার কথা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? মানে সরকারের নিরাপত্তাটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করলো, তার মানে যথেষ্ট নিরাপত্তায় তিনি সন্তুষ্ট নন। তো এই প্রশ্নগুলি আসলে কে জবাব দেবে? গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সরকার কি নিয়মের ব্যত্যয় হলো কিনা এই ব্যাপারে কি কোনো তদন্ত করছেন আভ্যন্তরীণভাবে? জানা নেই দর্শক। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে চাই না। আপনারা ইতিমধ্যে ভিডিওতে বিস্তারিত আলোচনা শুনে ফেলেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্রকাণ্ডে তার কি কি শাস্তি হতে পারে এবং তিনি কেন নিয়েছিলেন, এর ব্যাখ্যা কি। তাছাড়া দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক আলোচনা শুনতে পেরেছেন। যাই হোক দর্শক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।